সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোতে। দেখছেন সেন্সেশন কন্ডোম নিবেদিত ও সচেতনতাই সুরক্ষার আলো আয়োজন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যৌন শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার অভাবে দ্রুত বাড়ছে HIV/AIDS। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে তিনজন স্বনামধন্য ব্যক্তিত্বকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন আসুন দেখে নেই কারা আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান, পরিচালক, জাতীয় এইডস STD কন্ট্রোল স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সঙ্গে আরও রয়েছেন ডক্টর দীপক মিত্র, ডিন, স্কুল লাইফ সায়েন্স অ্যান্ড পাবলিক হেলথ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে আরও রয়েছেন তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সোশ্যাল মার্কেটিং কোম্পানি। আপনাদের তিনজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেরকমটি বলছিলাম, আমরা আজকে কথা বলবো সচেতনতা নিয়ে। এবং এই সচেতনতার জন্য আসলে কেন আমরা আজকের আয়োজনটি নির্বাচন করেছি এবং এই বিষয়টি নির্বাচন করেছি, তার পিছনে একটি উল্লেখযোগ্য কারণ হলো HIV/AIDS। এবং বিশ্বজুড়ে দেখা গেছে 4 কোটিরও বেশি মানুষ HIV রোগে আক্রান্ত। বাংলাদেশে কিন্তু 2025 সাল পর্যন্ত দেখা গেছে 17,000-এরও বেশি মানুষ রিপোর্টেড HIV/AIDS পজিটিভ। এবং এই বছরে উদ্বেগজনকভাবে 2,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এবং এই জন্যই আজকে বিষয়টি নির্বাচন করা হয়েছে। আসুন আমরা কথা বলি আজকের আয়োজনটি নিয়ে। আমি প্রথমেই দীপক স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি, যেটি হচ্ছে যৌন শিক্ষার অভাব মূলত আসলে HIV/AIDS বা STI রোগের প্রধান কারণ। এই বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণটি জানতে চাইব। ধন্যবাদ ডক্টর তেহরিন, এবং ধন্যবাদ আমার সাথে যে দুজন সহ আলোচক রয়েছেন, এবং অবশ্যই প্রথম আলো এবং SMC এই আয়োজন করার জন্য তাদেরকেও ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করেছি। আপনি যেমনটা বলছিলেন যে HIV/AIDS সম্প্রতি অনেকটা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে, এবং আমরা সবাই জানি যে HIV গত প্রায় 40 বছর আগে প্রথম সারা পৃথিবীতে দেখা গিয়েছিল। এর আগে এটা জানা ছিল না। এবং তারপরে বাংলাদেশেও আসলে HIV একটা মানে মহামারী রূপে দেখা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। এবং একটা সময় আপনারা জানেন যে 90s বা তারপরে অনেক কাজও করা হয়েছে। তার মধ্যে অবশ্যই সচেতনতা প্রথম পর্যায়ের কাজ, সেগুলো করা হয়েছে। এখন আমরা দেখছি যে সায়েন্টিফিক ডিসকভারির কারণে, যেমন প্রথম দিকে তো ওরকম ভালো ড্রাগস, মেডিসিন এগুলো ছিল না, তো এখন পাওয়া যাচ্ছে। এবং মেবি তার কারণে আসলে আমাদের যে ট্রিটমেন্টের থেকে প্রিভেনশনের দিকটা হয়তো একটু কম পড়েছে আমার ধারণা। সো আমরা সবাই জানি যে আমাদের প্রিভেনশন করা বা প্রতিরোধ করা সবথেকে ভালো চিকিৎসার থেকে। তো আমাদের HIVর ক্ষেত্রেও আসলে আমাদের সেই অ্যাপ্রোচ নিতে হবে। সো শুধুমাত্র যে আমরা যতটুকু জানি যে ডেটা থেকে যে শুধু যে অনেক বেশি সংখ্যক রোগী ডিটেক্টেড হয়েছে তা না, এর মধ্যে একটা বড় অংশ কিন্তু ইয়াং পপুলেশন। সো সেটাও একটা আসলে মানে আমাদের জন্য খুব ভালো সংবাদ না। তো সেই জন্য সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কাজ করতে হবে, এবং এটার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের পরীক্ষিত অ্যাপ্রোচ রয়েছে। বাংলাদেশেও এর আগে অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছিল। তো সেগুলো থেকে আমাদের এখন আবার নতুন করে শিখতে হবে, এবং দেখতে হবে যে কিভাবে আমাদের টার্গেট পপুলেশন যারা আছে তাদেরকে আমরা কীভাবে তাদেরকে রিচ করতে পারি, এবং সেই অনুযায়ী আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে অবশ্যই। এবং এটা একদমই প্রাথমিক ধাপ, এবং এটা কন্টিনিউ করতে হবে, যাতে এটা আমরা কখনোই ভুলে না যাই যে এটা একটা সময়ে শেষ হয়ে যাবে। যেহেতু এটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এবং আমাদেরকে যদি সেরকম মনে হয় যে আমাদের পর্যাপ্ত সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে না, তাহলে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে এবং সেটা প্রমোট করতে হবে। জি স্যার, আপনি বলছিলেন যে আপনারা এটি নিয়ে ব্যাপক কাজ করেছেন। অতীতে এই বিষয়টি নিয়ে আরও জানবো, তবে আমি একটু খায়রুজ্জামান স্যারের কাছ থেকে ঘুরে আসি। স্যার, আপনাকে যে বিষয়টি নিয়ে জানতে চাইবো, স্যার একটু আগে বললেন দীপক স্যার যে এই তরুণ সমাজকে আসলে একটা বড় ঝুঁকির জায়গা তৈরি হয়ে যাচ্ছে তরুণ সমাজের ক্ষেত্রে। এটার প্রধান কারণ হলো যে আমরা প্রপারলি কমিউনিকেশনসটা তাদের মাঝে দিতে পারছি না। তো সরকারি উদ্যোগ নিয়ে বা আপনারা যেহেতু HIV/AIDS কন্ট্রোল নিয়ে কাজ করছেন, আপনার অভিজ্ঞতার আলোকে একটু জেনে নেব যে আসলে কোন পর্যায়ে রয়েছে কাজগুলো। না, ঠিকই বলেছেন স্যার। যেরকম বলছিলেন, আমার সাথে যে দুজন আছেন ওনারা আমার খুব সিনিয়র, সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ জানিয়ে আমি আপনি যে প্রশ্নটা করলেন সেটার কিছুটা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে 1989-এ প্রথম আমাদের এইচআইভি পজিটিভ এটা ধরা পড়ে। তারপর থেকে কিন্তু কাজগুলো চলে এসছে এবং একটা পর্যায়ে এই কাজগুলোকে স্ট্রাকচার্ড করা হয়েছে। এটা বোধহয় 17-18-এর দিকে হবে, এটা সরকারি পর্যায় থেকে এটা করা হচ্ছে। সো এখানে আসলে অ্যাওয়ারনেস জিনিসটা, যেটা সচেতনতার কথাটা বলছেন, এখানে তো যে কোনো প্রবলেম সলভ করার আগে তো আমাদের আসলে অ্যাওয়ারনেস দরকার হয়। সেদিক দিয়ে এইচআইভি আরেকটু বেশি আমার মনে হয় যে অ্যাওয়ারনেসটা বেশি দরকার হয়, বিকজ এটা একটা স্টিগমাটাইজড ডিজিজ। এটা নিয়ে মানুষের ভিতর একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে, সামাজিকতার কিছু ব্যাপার আছে, পারিবারিক কিছু সমস্যা আছে, এগুলো দেখা দেয়। সুতরাং এইগুলো আসলে আমাদেরকে এই প্রিভেনশন প্রোগ্রামে এগুলো একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। আমাদের যতগুলো জেলা আছে সেই জেলাগুলোর আমাদের প্রায় 40-45টা জেলায় আমাদের কাভারেজ আছে, বিভিন্নভাবে, সরকারিভাবে, বেসরকারিভাবে বিভিন্নভাবে কাভারেজ আছে। সেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করে আমার মনে হয় এটা একটু জানা দরকার। সেটা হচ্ছে যে আমাদের প্রায় 16টা এআরটি সেন্টার আছে, যেখানে একটা টোটাল জিনিসটা একটা প্যাকেজের মাধ্যমে একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে আমাদের এই প্রিভেনশন প্রোগ্রামটা চলে এবং ট্রিটমেন্টটাও চলে। এখানে আমাদের কাউন্সিলিং হয়, এখানে আমাদের টেস্টিং হয়, এখানে যারা পজিটিভ হয় তাদেরকে ওখানে আমাদের এআরটি যে রেজিস্ট্রেশন সেখানে ইনক্লুড করা হয় এবং তাদেরকে এই চিকিৎসাটা দেওয়া হয়। এটা 16টা জায়গায় আছে, এটা কিন্তু অনেক। এছাড়াও আমাদের বাকি জেলাগুলোতে আমাদের কেপি পপুলেশন যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার আছে, সমকামী আছে, ফিমেল সেক্স ওয়ার্কার আছে, যারা মাদক সুয়ের মাধ্যমে যারা মাদক নেয়, পিডাব্লিউআইডি আমরা বলি, তাদেরকে কাউন্সেলিং করা হয়, কিন্তু নিয়মিতভাবে তাদেরকে কাউন্সেলিং করা হয় এবং এদের একটা মাদার লিস্ট আছে, এদেরকে কিন্তু লিস্ট করা আছে এবং সেই লিস্ট অনুযায়ী প্রায় আমাদের আমি যতদূর আমার মনে পড়ে প্রায় 3,24,000 কিন্তু এই কেপি পপুলেশন আছে এবং এদের মাদার লিস্ট আছে। ফিল্ড থেকে তাদেরকে মোটিভেশন করা হয়, মোটিভেশন করে তাদেরকে আমাদেরকে সেন্টারে আনা হয়। সেন্টারে আমাদের কাউন্সিলর আছে, তারা কাউন্সেলিং করে, কাউন্সেলিং করার পর তাদের টেস্ট করা হয়। 3টা টেস্টের মাধ্যমে এই পজিটিভিটিটা নিশ্চিত করা হয়, করে তাদেরকে আবার এআরটি সেন্টারের মাধ্যমে আমাদেরকে এআরটিটা দেওয়া হয় নিয়মিতভাবে। এবং এআরটি দেওয়ার পরে এরা কী অবস্থায় আছে, কিভাবে তারা জীবনযাপন করছে সেটা লক্ষ্য করা হয়। সেটা লক্ষ্য করা হয় আমাদের পিয়ার এডুকেটর বলে একটা শব্দ আছে, যারা সার্ভিসটা দেয়। এরা আবার এই কেপি পপুলেশনের ভিতরে এরা হয় ট্রান্সজেন্ডার অথবা ফিমেল সেক্স ওয়ার্কার অথবা পিডাব্লিউআইডি অথবা সমকামী, যাতে এদের সাথে কমিউনিকেশনটা যাতে ভালো হয়, যাতে আপনার কাউন্সেলিংটা ভালো হয়। তো এটা করা হয়। এটা যেটা স্যার বলছিলেন যে আমাদের আগে যেভাবে ছিল আমাদের কাউন্সেলিংটা বলেন আর অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যেভাবে ছিল সেইভাবে আমার মনে হয় যে আরও বাড়ানো দরকার। এটা মনে হচ্ছে যে আমাদের 2024 বা 23 বা 20-21-এ যেভাবে আমাদের পজিটিভের সংখ্যাগুলো ছিল সেটা কিন্তু অ্যাব্রাপ্টলি বাড়ছে। জি স্যার। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে স্যার যেটা বলছিলেন যে এটা তরুণ সমাজের ভিতর, বিশেষ করে ছাত্রছাত্রীদের ভিতর এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি যে বেশি হচ্ছে। সুতরাং আমাদের কাছে আগে যেরকম অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো ছিল সেই প্রোগ্রামগুলো আরও তো অবশ্যই বাড়ানো উচিত। এবং এটারই ধারাবাহিকতায় আমরা যাদের সাথে স্টেক হোল্ডার আছে, যাদের সাথে আমরা মিটিং করি, আমাদের মিনিস্ট্রি আছে, আমাদের বিসিসিএম আছে, যে বাংলাদেশ কান্ট্রি কোঅর্ডিনেশন একটা মেকানিজম আছে, সেখানেও আমরা নিয়মিতভাবে আমাদের এই জিনিসগুলো আলাপ করি। এই প্রোগ্রামগুলো ওপির মাধ্যমে চলতো, অপারেশন প্ল্যানের মাধ্যমে চলতো। এখন আমরা ওখান থেকে সরে এসে আমরা ডিপিপির মাধ্যমে, আমাদের এটা মিনিস্ট্রি প্ল্যান করেছে, ডিপিপির মাধ্যমে আমরা এই প্রোগ্রামগুলো চালাবো, এইচআইভি কমব্যাট করব। তো সেখানে আমাদের সমস্ত জেলাগুলোকে এবার কভার করা হয়েছে। এবং আপনি জানেন যে আমাদের ফিল্ডে একটা ভালো নেটওয়ার্ক আছে, সরকারি একটা ভালো নেটওয়ার্ক আছে। ওখানে এইচএ আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, সিএসসিপি আছে, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর আছে, তারপরে এই সমস্ত রোগ দেখার জন্য আপনার এটাকে বলে এমওসিএম আছে। তো এই সমস্ত স্ট্রাকচারগুলোকে আমরা এবার কাজে লাগাতে চাই। এবং এরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে একটা উঠান বৈঠক করে, বাড়ি বাড়ি গিয়ে আপনার টিকা দেওয়ার আগের দিন এরা বাড়ি বাড়ি গিয়ে বলে যে আপনাকে টিকার ওই সেন্টারে যেতে হবে। তো আমরা এই স্ট্রাকচারটাকে আমরা এবার কাজে লাগাতে চাই। এবং এই স্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে আমাদের স্কুল হেলথ প্রোগ্রাম আছে, এরা স্কুল হেলথ প্রোগ্রামও করে। তো এটার ভিতরে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা আসলে এবার ঢুকিয়ে দিতে চাচ্ছি। জি, এক্সিস্টিং যেটা আছে সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে সামাজিক, অর্থনৈতিক, কালচারাল এগুলো বিচার করলে যেটা আছে সেটা তো আছেই,
কিন্তু এটা যদি আমরা আরও ব্যাপক আকারে এইভাবে অন্যান্য জেলাগুলোতে আমরা একদম পেরিফেরিতে নিয়ে যেতে পারি, তরুণ ইউনিয়ন সমাজকে লেভেলে, আরো, উপকৃত করবে। স্কুল লেভেলে, যেহেতু জি, আমাদের জি, স্যার। স্কুল হেলথ প্রোগ্রাম আছে, সেখানে যদি আমরা এটা ঢুকিয়ে দিতে পারি, আমার মনে হয় এটা যে ভালো কাজ করবে। এবং এটা স্যার যেটা বললেন, আমরাও দেখলাম যে এটা আসলে মনে হচ্ছে যে এটা বাড়ছে, বিশেষ করে তরুণ সমাজের ভিতরে। আমরা যদি ডেটাগুলো দেখি, আপনাদের যদি ওয়ালেটস ডেতে যাওয়ার সুযোগ হয়ে থাকে বা এটা স্যার, যদি এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানবো। আচ্ছা, আমি ঠিক আছে। একটু তসিম স্যারের কাছ থেকে ঘুরে আসতে চাচ্ছি। স্যার, আপনি পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে অনেক বছর ধরে সার্ভ করে আসছেন এবং মূলত এসটিডি, এইচআইভি, এইডস সহ অন্যান্য যে বিষয় ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আপনি কাজ করেছেন। তো আপনার অভিজ্ঞতার আলোকে জেনে নিতে চাইবো, আপনি সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে আছেন, যেটি আমরা বাইরে থেকে দেখে যেটুকু বুঝি যে আপনার কন্ট্রাসেপশনস বা কন্ডোমের, যদি আমরা ইতিহাস থেকে দেখি যে বাংলাদেশের প্রথম কন্ডোম ব্র্যান্ড রাজা থেকে শুরু করে সেন্সেশন প্যান্থার পরবর্তীতে এনেছেন এবং আপনারা ডুয়েল প্রোটেকশন নিয়ে অনেক ক্যাম্পেইন করেছেন। তো এইটি সম্পর্কে আজকে যদি একটু আলোচনা করতেন এবং এইচআইভি সচেতনতার ক্ষেত্রে এই স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব কতটুকু এবং আপনারা কি ভূমিকা রাখছেন, এই বিষয়টি নিয়ে জানতে চাইব। দেখেন, আমি সেদিকে যাব, ধন্যবাদ আপনাকে। কিন্তু তার আগেই যে বিষয়টা আমাদের সবার উদ্বেগের বিষয়, সেটা হলো যে এইচআইভি এইডস একটা কন্ট্রোল লেভেলে বাংলাদেশে ছিল এবং সংক্রমণের হার অনেক কম ছিল, যেটা নিয়ে আমরা প্রবলেমটা হয়ে গেছে আমাদের মধ্যে একটা আত্মতুষ্টির ব্যাপার চলে এসেছিল যে ঠিক আছে, এই অবস্থায় যদি থাকে এখনকার যে স্প্রেডিং রেট, এটা আমরা তেমন একটা উদ্বেগের বিষয় না, আমরা ভালোই আছি। কিন্তু হঠাৎ করে 2025-এ যে পরিবর্তনটা দেখলাম, রেপিড একটা পরিবর্তন, সেটা কিন্তু আমরা এই আমাদের এখানে পরিচালক মহোদয় আছেন, সবাই আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে যে এটা কেমন কী হলো। এর অন্যতম একটা কারণ হলো আমার অভিজ্ঞতা, আমি যেটা বিশ্বাস করি মনে প্রাণে, সেটা হলো পাবলিক হেলথের যে কোনো বিষয় কন্টিনিউয়াসলি নলেজ ক্রিয়েশন, কন্টিনিউয়াসলি অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যাক্টিভিটিস চালু রাখতে হয়। এটা যদি চালু না রাখে, দেখেন প্রবলেম হয়েছে যে ভাই কিন্তু একটু আগে বললেন যে ইয়াঙ্গার গ্রুপের মধ্যে বেশি কন্টামিনেশন হচ্ছে। এই যে ইয়াঙ্গার গ্রুপ আক্রান্ত হচ্ছে, ইয়াঙ্গার গ্রুপ নতুন কোহর্ট, তাদেরকে আমরা কিন্তু নলেজটা, আমরা যখন অ্যাওয়ারনেস, এসএমসিও বড় বড় প্রোগ্রাম করেছে, বিশেষ করে ডেভেলপমেন্ট এজেন্সির সহায়তায় অ্যাওয়ারনেসের জন্য, কিন্তু এখন ওই অ্যাওয়ারনেস ক্রিয়েশন অ্যাক্টিভিটিসটা যেহেতু একটু শিথিল হয়ে গেছে, স্বাভাবিক কারণে ইয়াঙ্গার কোহর্টার ইজ নট এক্সপোজড ওই নলেজ ক্রিয়েশনের। ওইটা কিন্তু একটা বড় দিক। এটা একটা দিক হলো। আরেকটা যেটা আপনি এসএমসির কথা বলেছেন, এসএমসি বাংলাদেশে সবচেয়ে বড় কন্ডোম সাপ্লায়ার এবং বাংলাদেশে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যারা কন্ডোম ইউজ করে তাদের মধ্যে 70% বেশি কন্ডোম এসএমসি ব্র্যান্ডেড কন্ডোম ইউজ করে। তো আমাদের দুইটা রোল আছে, যেটা যেমনটি আপনি বলেছেন। একটা রোল হলো কন্ডোম একটা ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি হিসাবে অত্যন্ত সমাদৃত একটা পদ্ধতি, সবাই জানে। আর একটা রোল কিন্তু খুব ইম্পর্টেন্ট কন্ডোমের, সেটা হলো ডিজিজ প্রিভেনশন। বিশেষ করে এইচআইভি এইডসে বলেন, তারপরে আপনি হ্যাপাটাইটিস বি বলেন, আপনি যদি এরকম চিন্তা করেন এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, অথবা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এইগুলো কিন্তু কন্ডোম প্রোটেক্ট করে। তো এই দিকটা কিন্তু অ্যাওয়ারনেসের আমরা চেষ্টা করছি, কিন্তু এ ব্যাপারে আরও সচেতন করতে হবে মানুষকে, যাতে করে মানুষ জানে যে ঝুঁকিপূর্ণ আচরণের কে প্রিভেন্ট করার জন্য একটা অন্যতম পন্থা হলো, যদি মানুষ কন্ডোম ইউজ করে তাহলে যেমন প্রেগন্যান্সি অ্যাভার্ট হয় আর এই ঝুঁকিটা কমায়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু দীপক স্যারের কাছে যেটি জানতে চাইবো, স্যার আমরা শুরুতেই কথা আসলে স্যার যেটা বললেন, খায়রুজ্জামান স্যার বললেন যে এটা একটু সংবেদনশীল একটা বিষয়, এবং তসিম স্যারও যেটা বললেন যে আসলে সচেতনতাটা একটা পর্যায়ে গিয়ে আসলে কোনোভাবে হয়তো ডাইলিউট হয়ে যাচ্ছে, সেই কারণে ওই তরুণ জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে আমরা মেসেজটা পৌঁছাতে পারছি না, বিকজ অফ ল্যাকিং অফ দ্য এই মেসেজটা যে ট্যাবুর একটা বিষয়টা আছে, এই ট্যাবু বিষয়টা থেকে আমরা বেরোতে পারছি না। অন দি আদার হ্যান্ড, আমাদের এই তরুণ সমাজের মূল ইনফরমেশনের এখন উৎসটা কি?
উৎসটাই আসলে ডাইলিউট হয়ে গেছে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের উদ্বেগ উৎকণ্ঠার সাথে সাথে কি কি পদক্ষেপ আসলে আপনারা নিচ্ছেন, এই বিষয়টি নিয়ে যদি এখন একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন। সো আমি কোশ্চেনের উত্তর যাওয়ার আগে আমি একটু 1 মিনিট সময় নিব যে এই ধরনের একটা ডিজিজ যদি আমরা প্রিভেন্ট করতে চাই এবং সচেতনতা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদেরকে একটু আমাদের দেশের জনগোষ্ঠীকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে হবে। সবাই একরকম না। জেনারেল পপুলেশন যারা আসলে আমরা জানেন যে কিছু উচ্চ ঝুঁকি সম্পন্ন, যাদের HIV হওয়ার ঝুঁকি অনেক বেশি, সেরকম কিছু আছে, তার কিছু উদাহরণ আমার ডক্টর খায়রুজ্জামান দিয়েছেন। এবং সাধারণ জনগণ, তাদের মধ্যেও আবার সব বয়সের সবাই একরকম তাদের গ্রহণযোগ্যতা এবং ধারণা না। সুতরাং আমাদেরকে একটু ক্লাসিফাই করতে হবে যে কাদের সাথে আমি কিভাবে কথা বলবো আর কি। এবং সময়ের সাথে সাথে আমাদের কিন্তু অ্যাপ্রোচও চেঞ্জ হয়ে যায়। আমরা এখন থেকে 20 বছর আগে যে পদ্ধতিতে মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য প্রোগ্রাম আমরা করেছি বাংলাদেশে, সেটা হয়তো এখন আর কাজ করবে না। কারণ আপনারা জানেন যে এখন ডিজিটাল যুগ এবং সোশ্যাল মিডিয়া যুগ, জেনারেশন চেঞ্জ হচ্ছে। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি আগেও বলেছিলাম যে সারা ওয়ার্ল্ডে কিছু কিন্তু এভিডেন্স বেসড ইন্টারভেনশন রয়েছে, সেগুলো থেকে আমাদের শেখার কিছু আছে। কিন্তু আমরা বাইরের কোনো ইন্টারভেনশন অ্যাজ ইট ইজ আমরা বাংলাদেশে নিব না। আমাদের কালচারালি অ্যাকসেপ্টেবল এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন আমাদেরকে করতে হবে। সেজন্য আমাদের গবেষণা চালু রাখতে হবে, প্রোগ্রাম চালু রাখতে হবে এবং ওই অনুযায়ী করতে হবে। এবং তরুণ জনগোষ্ঠীর জন্য আমরা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করার একটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেগুলো করতে হবে। এবং এছাড়াও আপনি যদি মনে করেন যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অনেক ধরনের ক্লাব অ্যাক্টিভিটি আছে, সো সেই ক্লাবের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন জিনিস মেসেজ তাদেরকে দিতে পারি। আমরা কম্পিটিশন ইনভাইট করতে পারি, পোস্টার প্রেজেন্টেশন, এবং তাদেরকে নিয়ে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা অনেক সময় মিস করি, যারা আমরা একটু বয়স বেশি, অভিজ্ঞতা বেশি, এটা তাদের প্রবলেম। আমরা অনেক সময় যারা আমাদের টার্গেট গ্রুপ, তাদেরকে আমরা কাউন্ট করি না আসলে। সো আমাদের আসলে এখন ডিজাইন এবং ক্রাউড সোর্সিং চিন্তা করতে হবে। যাদের জন্য আমরা করছি তারা কিভাবে চায়। সো আপনারা জানেন যে আমাদের অনেক সময় দেখা গেছে যে কিছু বুকলেট ভিত্তিক ইনফরমেশন আমরা ক্লাসরুম ভিত্তিক চ্যাপ্টার, এগুলো ঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি নাই। কে পড়াবে, ফিমেল টিচার নাকি মেল টিচার নাকি, এরকম অনেক ডিবেট। তো সুতরাং আমরা ওদেরকে নিয়ে আসলে প্রোগ্রাম ডিজাইন করতে হবে এবং সেটা ওরা যেভাবে চায় সেভাবেই তাদেরকে দিতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। স্যার, একজন শিক্ষক হিসেবে আপনি জানেন যে এগুলো আমাদের কারিকুলামে ইন্টারমিডিয়েটের থেকে হয়তো ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিন্তু ওই জায়গাটা আসলে টেকনিক্যালি আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই, কিছুটা লজ্জা, কিছুটা আড়ষ্টতা থেকে আমরা বলতে পারি না। তো এইটা থেকে আসলে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায় হচ্ছে যে আমি তো আগে বলেছি যে ওদের সাথে কথা বলতে হবে যে ওরা কিভাবে চায়। সো ইনফরমেশনটা ডেফিনেটলি ওদের জন্য দরকার। এবং আমরা সবসময় আরেকটা অ্যাপ্রোচ করি, সবসময় একটা নেগেটিভ অ্যাপ্রোচটা মানে হচ্ছে যে এসব কিছু ভালো না, এগুলো করলে ডিজিজ হবে, ডিজিজ হলে মানে বিভিন্ন রকমের ভয় দেখানো হয়। আমরা একটা ছবি দেখালে একটা এইডস পেশেন্টের একদম ম্যাল নিউট্রিশনে ভুগছে, হাড় বেরিয়ে গেছে, এরকম একটা ছবি দেখাই। এইটা আসলে আপনারা জানেন যে এই ধরনের অ্যাপ্রোচ কাজ করে না। সুতরাং আমাদেরকে পজিটিভ অ্যাপ্রোচে যেতে হবে, নেগেটিভ অ্যাপ্রোচে না। সো আমাদেরকে এমন অ্যাপ্রোচে কথা বলতে হবে যে আসলে সমাজের যে রিলেশনশিপ, সো এগুলোকে কীভাবে হেলদি রিলেশনশিপ মেনটেন করা, সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। মেল ফিমেল রিলেশনশিপ, সেগুলোও আমাদেরকে তাদেরকে পজিটিভ ওয়েতে বোঝাতে হবে। এবং তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে আসলে আমরা যেটা অন্যভাবে হয়তো অনেকে নেবে, কিন্তু লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ অল রিলেশনশিপ। এক ধরনের রিলেশনশিপের মধ্যে লাভ এক রকম, কিন্তু আমরা যেই ধরনের লাভের কথা বলছি, মানে আমরা পুরুষ মহিলার যে যৌন মিলনের কথা আমরা বলি, যেটার মাধ্যমে HIV, HPV বা হেপাটাইটিস B, C ট্রান্সমিশন হয়। সুতরাং সেখানে আমাদের আসলে লাভ অ্যান্ড কেয়ার, এই কম্পোনেন্টটাকে বেশি গুরুত্ব দিতে হবে, যাতে কেয়ার ফর মাইসেলফ অ্যান্ড অলসো কেয়ার ফর মাই পার্টনার। তো এই অ্যাপ্রোচে যদি আমরা যাই, তাহলে হয়তো আমরা পজিটিভ অ্যাপ্রোচে আরও সাকসেসফুল হব। এবং স্যার, অ্যাকচুয়ালি কেয়ার ফর মাইসেলফ, কেয়ার ফর পার্টনার অলসো, আমার যদি পরবর্তী প্রজন্ম হয় সেক্ষেত্রেও তো এটা ট্রান্সমিটেড হতে পারে, সেই জায়গাটা আমার লক্ষ্য রাখতে হবে। ওই পর্যায়ে এখনো যাই নাই, কারণ মাদার টু চাইল্ড ট্রান্সমিশনের একটা ব্যাপার আছে, তো সেটা হয়তো আমরা ওইভাবে যাইনি, কিন্তু যেতে কতক্ষণ। সুতরাং আমাদেরকে কেয়ার। ধন্যবাদ স্যার আপনাকে। খায়রুজ্জামান স্যার, আপনার কাছে কাছাকাছি প্রশ্নটি রাখবো। এই যে আমরা বলছি
অনেক সময় আমরা টকশো করছি, কিছু আর্টিকেল আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, এবং হঠাৎ দেখা গেছে যে এই উদ্বেগটা বিভিন্ন মিডিয়াতে অনেক সময় ছড়াচ্ছে। তো সেখান থেকে স্যাররা যেটা বললেন যে এটা আসলে আমরা নেগেটিভলি আসলে জিনিসটা দেখছি, রাদার দ্যান সেইং থ্রু পজিটিভ ওয়ে, কিছুটা সংবেদনশীলতা, কিছুটা সহানুভূতিশীলতা এবং কিছুটা সম্মানের জায়গা থেকে আমরা আসলে কোন জায়গাটা কখন আমরা নিয়ে আলোচনা করব সেটি আসলে বুঝতে পারছি না। একজন গভর্নমেন্টের স্টেক হোল্ডার হিসেবে আসলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমাদের কতটুকু একসাথে কাজ করার সুযোগ রয়েছে, এবং অন্যান্য স্টেক হোল্ডার আছে সমাজে যারা বড় বড় স্থান আছে, যাদের কথা মানুষ শোনে, গ্রামের চেয়ারম্যান হতে পারে বা একটা পঞ্চায়েত হতে পারে, বা আপনারা ভালো বলতে পারবেন, এই বিষয়টি নিয়ে একটু আজকে আলোচনা করতেন। ঠিকই বলেছেন, স্যারও ঠিকই বলেছেন, আমার পাশে যিনি সহ আলোচক ছিলেন তিনিও বলেছেন এইসব বিষয়ে। এটা আসলে আপনি যেটা বললেন যে এটা ইন্টারমিডিয়েট থেকে শুরু হয়, এটা ইন্টারমিডিয়েট ক্লাস 6 থেকে এটা শুরু হয়, ঠিক আছে। তো এটা একটা আছে আমাদের গভর্নমেন্টের পলিসির ভিতর যে এই জিনিসগুলো নেই তা না, হয়তো আমাদের লাইফস্টাইলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে খুবই দ্রুত কিন্তু আমাদের সারা বিশ্বের মানুষের জীবনযাত্রার মান কিন্তু পরিবর্তন হচ্ছে, স্টাইলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেই স্টাইলের সাথে মিল রেখে আমাদের এই অ্যাপ্রোচগুলো করতে হবে। সো সেগুলো যেগুলো এখন আছে সেগুলোকে আরও উন্নত করতে হবে। যেমন আমাদের কিন্তু যারা প্রবাসী যারা যাচ্ছে তাদের প্রত্যেকের কিন্তু HIV টেস্ট করে তারপরে যেতে হয়, এবং এজন্য তাদেরকে ওখানে যাওয়ার পরে তাদের লাইফস্টাইলটা কীরকম হবে তাদের জন্য কিন্তু তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা কিন্তু আছে। আপনারা জানেন যে সারা দেশে 70টা TTC আছে, এবং এই TTCর মাধ্যমে 50% লোক, সরকারি লোক যারা বিদেশে যাচ্ছে তাদের 50%, প্রায় 50% এদের মাধ্যমে যায়, আর বোয়েলসের মাধ্যমে, বায়ারদের মাধ্যমে এরাও যায় 50%। তো এখানে কিন্তু একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে, ওখানে আমাদের এই লজিস্টিকগুলো দেওয়া আছে, এবং আমাদের প্রায় 200 টিচারকে আমরা, যারা ওখানে ট্রেনিং দেয়, 200 টিচারকে কিন্তু আমরা ট্রেনিং দিয়েছি যে আপনারা যে 3 দিনের যে ট্রেনিংটা হয় একদমই একটা কম্পালসারি ট্রেনিং, সেই ট্রেনিংয়ে আপনারা এই HIV সম্পর্কে বলবেন, এবং ওখানে আপনারা কিভাবে চললে ঝুঁকির মধ্যে পড়বেন এবং ঝুঁকিগুলো কিভাবে এড়াবেন সেগুলোর জন্য কিন্তু তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করি। তো এগুলো আসলে আছে, কিন্তু আমি যেটা বললাম আমার কাছে যেটা মনে হয়, আমি খুব অল্প সময়ে এসেছি এই STD প্রোগ্রামে, সরকারি প্রোগ্রামে 3 মাস 3.5 মাস হবে। আমার কাছে যেটা মনে হয় যে লাইফস্টাইল খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্রুত চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাদের অ্যাপ্রোচগুলোও খুব দ্রুত আসলে এই ফ্রেন্ডলি, এই পপুলেশন ফ্রেন্ডলির করার জন্য একটা অ্যাপ্রোচগুলো নিতে হবে। তো সেগুলো আমরা চিন্তাভাবনা করছি, যেটা একটু আগেও আপনাকে আমরা বলছিলাম যে আমাদের কিন্তু প্রত্যেকটা জেলায় আমাদের এই প্রোগ্রামগুলো ছিল না। সুতরাং আমরা এইবার এই 25 সালের এই সিনারিও দেখে আমরা বিভিন্নভাবে মিটিং করেছি, আমাদের যে স্টেক হোল্ডার তাদের কাছে আমরা গিয়েছি, তারা আমাদের কাছে এসেছে, এবং এটা আমাদের মাথার ভিতর আছে। এভাবে যদি চিন্তা করেন, আপনি যেটা বললেন গ্রামের চেয়ারম্যান, গ্রামের ইউনিয়ন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের যে FDMN আছে যারা রোহিঙ্গা, ওখানে কিন্তু সংক্রমণের হার অনেক বেশি আছে। ওখানে কিন্তু যারা মাঝি যারা ওই সেন্টারগুলোকে, প্রায় 37 না 38টা ক্যাম্প আছে, সেই ক্যাম্পের কয়েকজন মাঝি আছে, এরা হচ্ছে আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের মতো বা ইউনিয়ন পরিষদের লিডার গ্রুপ আর কি। তাদেরকে কিন্তু আমরা নিয়মিতভাবে আমরা ট্রেনিং দিচ্ছি। সো এগুলো আসলে চলমান আছে, এবং আপনি জানেন যে এটা এমন একটা ডিজিজ যে এটা আসলে অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই। আমরা প্রিভেনশন বলেন, আপনি ট্রিটমেন্ট বলেন, কিন্তু এটা অ্যাওয়ারনেসটা খুবই এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তো সেইগুলো আসলে আমাদের বাড়াতে হবে। আমরা দেখেছি, আমরা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করছি, কিন্তু আমরা এই প্রোগ্রাম চলাকালীন সময়ে দেখেছি যে অনেক শিক্ষিত লোক এটাকে অতটা ওন করে না। আমাদের যে সিস্টেমটা আছে, আমরা যে অ্যাওয়ার হওয়ার কথা বলছি, আমাদের যে বলছি যে আপনার যে এরকম যদি প্রবলেম থাকে, ইউ গো টু দ্য হসপিটাল, আমাদের সেন্টারগুলো আছে, ওখানে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা হয় সব কিছু, তারপরেও আমরা দেখছি যে একটা ল্যাকিংস আসলে আছে। তো এই সচেতনতাটা আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ এই স্টিগম্যাটাইজ ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, এখানে অর্থনীতি একটা ফ্যাক্টর আছে, কালচারাল একটা ফ্যাক্টর আছে, মানুষের ভিতর যে সংস্কারগুলো সেগুলোকেও আসলে চেঞ্জ করতে হবে। আমরা শিক্ষিত বলে যাদেরকে বলছি তাদেরও আসলে চেঞ্জ হওয়ার ব্যাপার আছে, এবং তারই ধারাবাহিকতায় দেখবেন যে আমাদের যে এখন যে হসপিটালগুলোতে আছে, আমরা চেষ্টা করছি এই কি পপুলেশনগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট না দিয়ে তাদেরকে একই লাইনে আমরা দেওয়ার চেষ্টা করছি।
নর্মাল জেনারেল পপুলেশনের ভিতর দেওয়ার চেষ্টা করছি। এটা একটা মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করছি যে সাধারণ মানুষের সাথে তাদের তেমন কোনো পার্থক্য নেই। আপনার গায়ে টাচ লাগলে বা গায়ে ছোঁয়া লাগলে বা হ্যান্ডশেক করলে যে আপনার HIV হয়ে যাবে, এই মেসেজটা আমরা ইনডিরেক্টলি দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের যে হাসপাতালে যে রোগীগুলো ভর্তি থাকছে সেগুলো কিন্তু আমরা জেনারেল ওয়ার্ডে রাখার চেষ্টা করছি, এবং সেখানে কোনো ডিমার্কেশন থাকছে না যে এটা একটা HIV পেশেন্ট। এটা হয়তো আমাদের সিস্টার জানছে, আমাদের নার্স জানছে, আমাদের ডক্টর জানছে যে এই পেশেন্টটা সুতরাং আমরা কিন্তু উই আর ট্রাইং। কিন্তু জিনিসটা হচ্ছে কি যে যেটা মানে এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের আসলে এডুকেশন লেভেলটা এটা একটা বড় ফ্যাক্টর, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা চেঞ্জ করলে আমার মনে হয় তখন আমরা এটা মানে এটা ব্যাপক আকারে একটা আসলে চেঞ্জ দরকার। এটা সময় লাগবে আসলে। আপনি দেখেন আমরা 89-এ আমরা একজন পেশেন্ট পেয়েছিলাম, এখন এটা দেখেন যে আমরা প্রায় 16,000 পেশেন্ট পেয়েছি, তাই না? জি। আমাদের থেকে আমাদের স্পিডটাকে আরও তো বাড়াতে হবে, না হলে তো আপনি এটা ধরতে পারবেন না, তাই না? এবং আমি মনে করি যে যারা সচেতন, যারা নিজেদেরকে সুনাগরিক হিসাবে বলে এবং যারা নিজেদেরকে শিক্ষিত হিসেবে দাবি করে, সে সমস্ত লোকদেরকে আসলে এগিয়ে আসতে হবে। শুধু সরকার আসলে এই ডিজিজটা এমন একটা প্যাটার্ন, এটা আসলে হবে না, এটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সবাইভাবে এগিয়ে আসতে হবে। স্যার আপনার কাছে আবার আসবো সময় থাকলে। তসলিম স্যার, আপনার কাছে যেটি জানবো, আলোচনার একটা যে ধারাটাতে আমরা আসলে বুঝতে পারছি যে আসলে কমিউনিকেশনসের জায়গা থেকে আমরা অনেক ব্যারিয়ারের সম্মুখীন হই, এবং এই সংবেদনশীল বিষয়টি নিয়ে কথা বলার জন্য যে সামাজিক মূল্যবোধের জায়গাটাকে হ্যাম্পার না করে আপনারা কাজ করে যাচ্ছেন সোশ্যাল মার্কেটিং পক্ষ থেকে, সেখানে অবশ্যই অনেক বাধার সম্মুখীনও হয়েছেন। সেখানে উত্তরণের ডিফারেন্ট পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করেছেন, এবং স্ট্র্যাটেজিক মার্কেটিংয়ের আলোকে আপনারা ডিজিটালি বা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সময় চাহিদা অনুযায়ী আপনারা মার্কেটিং প্রমোট করেছেন। এই বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন। দেখেন, আমি ভাই কিন্তু অনেক সুন্দরভাবে বলেছিলেন ডাইরেক্টর মহোদয় যে এডুকেশন, আমাদের যে সিস্টেম আছে এডুকেশনের মধ্যে, তো ওইখানেও কিন্তু সংবেদনশীলতার একটা ব্যাপার আছে। আমরা এমন এডুকেশনের ক্ষেত্রে এই ইনফরমেশনটা এমনভাবে দিতে চাই যেটা সেন্সিটিভিটি যে এটার আছে সেটাকে মিনিমাইজ করেই দিতে চাই। কেন আমাদের সোসাইটি একটু ডিফারেন্ট। আমাদের সোসাইটি দেখেন, আমরা এই HIV ক্ষেত্রে আফ্রিকান কান্ট্রিজ অথবা অন্য অন্য দেশের সাথে ইনশাল্লাহ আমরা অনেক ভালো ছিলাম। রিসেন্টলি একটু হয়েছে, কেন আমাদের মধ্যে হাই রিস্ক বিভিন্ন আছে। ধরেন আমাদের বর্ডারে সেখানে হাই রিস্কের একটা ব্যাপার আছে, আমাদের ট্রাক ড্রাইভার, ইউনিফর্ম গ্রুপ এর মধ্যেও থাকতে পারে। তো এইটাই স্বাভাবিক প্রত্যেকটা দেশের। আমরা এমন একটা অস্বাভাবিক অবস্থায় নাই, কিন্তু আমাদের ক্ষেত্রে যথেষ্ট চিন্তাভাবনা করে আমাদের যে সংবেদনশীলতা, তারপরে আমাদের ধর্মীয় দিক, এগুলার সাথে সংমিশ্রণ করেই করতে হবে। এইটা একটা দিক যেটা SMC বারবার করেছে। SMC কিন্তু এই আজকে যে কন্ডোম ইউজ এতটা বেশি বেড়েছে দেশে, এবং আমাদের তো শুধু পরিবার পরিকল্পনা পদ্ধতি না, অন্য কারণেও হয়তো কন্ডোম ইউজ করে, কিন্তু আমরা ওইটাকে স্পেসিফাই করে আলাদা বিভক্ত করতে চাই না। আমরা বলি যে এই ডুয়েল প্রোটেকশনের ব্যবস্থা আছে, এবং এইটা আমরা অনেক শেয়ার করি আমাদের বিভিন্ন কর্মসূচিতে। আমরা আগে যখন প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করেছিল, আমরা কিন্তু তার মধ্যে ছিলাম। ব্যাপক অ্যাওয়ারনেসের জন্য আমাদের সেই সময় লাখবাবাজি প্রোগ্রাম নামে পপুলার ছিল, এবং অন্য অন্য এই সচেতনতামূলক প্রোগ্রাম ছিল। তখন কিন্তু এক রকমের, আর এখন এই মিডিয়ার যুগে এখন ডিফারেন্ট, যেটা আমরা এখানে ডিসকাশনেও বলেছি, সেইটাও আমাদের চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে। আমাদের সেন্সিটিভিটির কথা চিন্তা করতে হবে, করে আমাদের এই অ্যাওয়ারনেসটাকে ছড়িয়ে দিতে হবে। কেন এখন আবার আমরা যদি এই প্রোগ্রামটা না নেই, এই কর্মসূচি না নেই, তাহলে কিন্তু সামনে একটা বড় সড়ো ঝুঁকি আমাদের মধ্যে রয়েছে, এবং এটা ছড়িয়ে যেতে পারে। আর একবার ছড়িয়ে গেলে খুবই সমস্যা হয়। একটা কথা আপনাকে বলি, ডেফিনেটলি HIV/AIDS একটা বড় ইস্যু, কিন্তু তার থেকে কোনো অংশে কম না STI, যেটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। এটা অনেক, বাংলাদেশে এর প্রিভিলেন্স রেট ইজ ভেরি হাই, কিন্তু
সেইটাও কিন্তু আমাদের দেখতে হবে। প্রিভেন্ট করে। Prevent স্যার এই করতে জায়গাটা হবে। থেকে একটু যেহেতু সময় সংক্ষেপ স্বল্পতা রয়েছে, একটু যদি বলতেন স্যার, এখন যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বাজারে অনেক বিদেশি নামি দামি ব্র্যান্ডের নামে নকল কন্ডোমের প্রবণতা বাড়ছে এবং সেখান থেকে কিন্তু যে মাইক্রো লিকেজ থেকে ছড়াতে পারে ইনফেকশন। সো এই বিষয়টি নিয়ে আপনারা অনেক কাজ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে। এই বিষয় নিয়ে সংক্ষেপে যদি একটু আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতেন। দেখেন, আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আমাদের যারা কাস্টমার এবং যারা ইউজার, এই পদ্ধতি ইউজার, তাদের কাছে দায়বদ্ধতা। সারা বাংলাদেশে আমি যেটা বললাম যে প্রায় 72-73% হলো আমাদের ব্র্যান্ডের কন্ডোম ইউজ করে। তো স্বাভাবিক কারণেই আমাদের একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতার দিক থেকে আমরা সবসময় একটা দেশি প্রতিষ্ঠান হিসেবে আমরা চাই যে কন্ডোমটা যে ইউজ করবে সেটা যাতে কোয়ালিটি কন্ডোম হয়। এই যে আপনি বললেন যে কন্ডোম যদি কোয়ালিটি কন্ডোম না হয়, দেখা যেতে পারে যে এটা ফেটে যেতে পারে অথবা মাইক্রো লিকেজ থাকতে পারে, এবং সে থেকে দুইটা ক্ষেত্রেই, প্রেগনেন্সির ক্ষেত্রেও সে প্রেগনেন্ট হয়ে যেতে পারে অথবা তার এই ইনফেকশন হয়ে যেতে পারে, বিভিন্ন রকমের STI STIV। আমরা কিন্তু আমাদের প্রোটোকলে, এখানে ডিরেক্টর সাহেব আছেন, প্রোটোকলে কিন্তু বলা, যদি আইডেন্টিফাই হয় যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অথবা পার্টনার, আমরা হাজব্যান্ড ওয়াইফই বলি মোর সেন্সিটিভিটি অ্যাকসেপ্ট করে, সেখানেও কিন্তু একটা কথা, যারা STI যাদের মধ্যে করে ধরা পড়ে, সেখানে কিন্তু হাজব্যান্ডকে বলে বা ওয়াইফকে বলে যে কন্ডোম ইউজ করা অবশ্যই দরকার, যাতে করে আর ট্রান্সমিট না হয় তার পার্টনারের। তো এই যে একটা বিষয়, এইটা যদি দেখা যায় যে লো কোয়ালিটির কন্ডোম, তাহলে তো এটা ইউজ করেও কোনো রেজাল্ট পাবে না। সেই জন্য আমরা সবসময় বলি যে কোয়ালিটি কন্ডোম, এবং আমরা নিজেরাও অত্যন্ত তৎপর, আমরা সবসময় বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করি যাতে বুঝতে পারি যে কোয়ালিটি কন্ডোম আমরা মার্কেটে করতেছি, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ জি, আমরা ধন্যবাদ। ক্লায়েন্টের কাছে। স্যার আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আয়োজন এখানেই শেষ করতে হবে সময় স্বল্পতার কারণে। আপনাদেরকে প্রথম আলো এবং SMCর পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আজকের আয়োজন আপনাদের মূল্যবান বক্তব্য রেখেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন সেই জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে সচেতনতার মাধ্যমে কিন্তু অনেক রোগবালাই থেকে দূরে থাকা যায় এবং অনেক ধরনের বিপদ থেকেও রক্ষা করা যায় নিজেকে, নিজের পরিবারকে। আশা করি আজকের আয়োজন দেখে আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।